একটা নববিবাহিতা বউ ফুলসজ্জার রাতে বিছানায় বসে আছে। দরজা বন্ধ, লাইট বন্ধ, সবকিছু নর্মাল মনে হচ্ছে, কিন্তু সে আনকমফোর্টেবল ফিল করছে। সে প্রথমে শান্তভাবেই মানা করলো, সেকেন্ড টাইম চেঁচিয়ে উঠে মানা করলো, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা থামলো না। কারণ সে ভাবছে এখানে কোনো ভুল নেই, এটাই হয়। আফটার অল সে তার বিবাহিত স্বামী। ধরুন একটা মেয়ের খুব ধুমধামের সাথে বিয়ে হলো, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে। ছেলের ভালো জব, গাড়ি বাড়ি আছে, অর্থাৎ ইন্ডিয়ান প্যারেন্টসের কাছে সেই ভালো ছেলে। মানুষটা কেমন সেটা দেখার দরকার নেই, কারণ সোসাইটিতে স্ট্যাটাস মেনটেন করা প্রয়োজন। এবার বাড়ির লোক দেখে দিয়েছে, তেমনভাবে আলাপ পরিচয় হয়নি, বিয়ের আগে আলাদা করে সময় কাটানো হয়নি, ডিরেক্ট বিয়ে। এবার ফুলসজ্জার রাতে একজন অপরিচিত ছেলের সাথে প্রথম রাত কাটাচ্ছে সে। দুজনের কথা বলুক, একে অপরকে চিনুক, দুজনের একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে উঠুক, বন্ডিং তৈরি হোক, এটাই তো স্বাভাবিক। তারপর না হয় দুজন ইন্টিমেট হবে, শারীরিক সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু ধরুন এমনটা হলো যে ছেলেটা সেসব কিছুই করলো না। প্রথম রাতে শুরুতেই সেই অপরিচিত মেয়ের সাথে জোর করে বলপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হলো। মেয়েটা হাজারো মানা করলো, চেঁচামেচি করলো, কিন্তু কিছুই ফল হলো না, উল্টে অত্যাচার সহ্য করতে হলো। মেয়েটাকে লিটারালি ভোগ্য বস্তুর মতন ট্রিট করা হলো। এবং এটা শুধু সেদিনের ঘটনা নয়, এরপর থেকে প্রতি রাতেই এমন ঘটনা ঘটতে লাগলো। তাদের মধ্যে কথাবার্তা নেই, পছন্দ অপছন্দের বালাই নেই, কোনো ইমোশনাল বন্ডিং নেই। বউ সারাদিন ঘরের কাজ করে সংসার চালাচ্ছে, ছেলে অফিসে কাজ করে টাকা আয় করছে, আর রাত হলে বউয়ের অনিচ্ছা সত্ত্বেও জোর জবরদস্তি করছে। মেয়েটা মুখ বুজে সহ্য করছে, কুপিয়ে কাঁদছে। যে একদিন স্বপ্ন দেখেছিল যে রাজপুত্রর সাথে বিয়ে হবে, সোনার সংসার হবে, ভালোবাসায় ভরিয়ে দেবে, তার স্বামী একমাত্র আশ্রয় হবে, তার কাছে বিয়েটা হয়ে উঠল নরক যন্ত্রণা। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা সবার অলক্ষ্যে ঘটে চলা সমাজের ভয়ঙ্কর কালো বাস্তব চিত্র। বহু ভারতীয় নারীকে এই যন্ত্রণা 2026-এ এসেও সহ্য করতে হচ্ছে। পুরো ভিডিওটা দেখলে বুঝবেন এগুলো গরিব বা নিম্ন মধ্যবিত্ত বাড়ির থেকে ধনী ও উচ্চ মধ্যবিত্ত বাড়িতে বেশি হয়। শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত এবং প্রচুর টাকা পয়সা আয় করলেই যে সে ভালো মানুষ হবে এমনটা নয়। অমানুষদের দেখতে আসলে মানুষদের মতোই। এই সব কিছু নিয়ে নতুন করে কথা উঠতে শুরু করেছে রিসেন্ট। 20শে মার্চ 2026 জিও হটস্টারে একটা সিরিজ বেরোনোর পর, নাম চিরাইয়া। হইচইয়ের সিরিজ সম্পূর্ণার অ্যাডাপ্টেশনে তৈরি করা এই সিরিজটা খুব অল্প দিনের মধ্যে বিশাল শোরগোল ফেলে দিয়েছে, চারদিকে রিলস ভাইরাল। কিন্তু এর একটা উল্টো দিকও রয়েছে। বলা হচ্ছে সিরিজটা ফেমিনিস্টদের প্রোপাগান্ডা। 498 এর মতন আইনকে কাজে লাগিয়ে কিভাবে মেয়েরা তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেদের উপর অত্যাচার করে চলেছে সেটাকেই নাকি বাহবা দিয়েছে এই সিরিজ। এমনকি এই সিরিজে নাকি এটাও বলা হয়েছে 82% অফ ম্যারিড ওমেন ফেস সেক্সুয়াল ভায়োলেন্স অ্যাবিউজ ফ্রম দেয়ার হাজবেন্ডস, যেটা নাকি অবাস্তব। এক কথায় বলা যেতে পারে পুরো দস্তুর অ্যান্টি মেন প্রোপাগান্ডায় ভরা একটা ওয়েব সিরিজ। কিন্তু আদতেই কি তাই? ধর্ষণ আর বৈবাহিক ধর্ষণের মধ্যে পার্থক্য কি? এটা কি আদৌ হয়? ভারতের আইন কি বলছে? সিরিজে দেখানো জিনিসপত্র কতটা সত্যি, কতটা মিথ্যে, আর এর পেছনে কারণ কি, সলিউশনই বা কি? চলুন জানা যাক। নমস্কার, আমি অনির্বাণ। ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এই টার্মটা শুধু ইন্ডিয়ান লকেই চ্যালেঞ্জ করে না, সাথে বিলিফস, ট্র্যাডিশনস এবং আপব্রিঙ্গিংকেও করে। রেপ বলতে আমরা সাধারণত যা বুঝি, কারোর সাথে ফোর্সফুলি সেক্সুয়াল অ্যাক্টিভিটি উইদাউট দেয়ার কনসেন্ট। সে ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। তার ইচ্ছার বিরুদ্ধে করা মানেই ধর্ষণ। কিন্তু সেই সেম জিনিসটাই যখন বৈবাহিক সম্পর্কের মধ্যে ঘটে, তখন অনেকেই এটাকে ক্রাইম বলতে হেজিটেট করে। কেন? কারণ এটা বহুদিনের প্রচলিত ধারণা যে বিয়ে মানে অটোমেটিক লাইফ লং কনসেন্ট। বিয়ে হয়ে যাওয়া মানেই যা ইচ্ছে করার ছাড়পত্র পেয়ে যাওয়া। আর এই অ্যাজাম্পশন থেকেই ডিবেটের শুরু হয়। বহু মহিলার ক্ষেত্রে এটা একবারের ঘটনা নয়, নিত্যদিনের ঘটনা। ইট বিকামস এ প্যাটার্ন। তারা সব সময় আর্তনাদ করে না, তারা সব সময় রেজিস্ট করতে পারে না, তাদের চুপ থাকতে হয়, চুপ করিয়ে দেওয়া হয়। উল্টো দিকে স্বামীরা ভাবেই না যে বিয়ের পরও কনসেন্টের প্রয়োজন রয়েছে। তাদের ছোট থেকেই শেখানো হয়েছে যে বিয়ে মানেই তাদের এগুলো করার পারমিশন দেওয়া, এটা অধিকার, বাউন্ডারি নয়। এখান থেকেই এই এসব কমপ্লেক্স হয়ে ওঠে। সেফটি শুধু আউটসাইড ওয়ার্ল্ড থেকেই নয়, মাঝে মধ্যে এটা শুরু হয় নিজেকে সুরক্ষিত করে ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। কালই একজন ট্রেডার আমাকে বলল, ভাই সেটআপ পারফেক্ট ছিল, কিন্তু আমি ভাবছিলাম, আর তখনই ক্যান্ডেলটা বেরিয়ে গেল। এটা তার সাথে প্রথমবার হয়নি, আর হয়তো আপনার সাথেও না। আজ যে ট্রেডটা তুমি মিস করেছো সেটা অন্য কেউ নিয়েছে, আর তার একটাই কারণ ছিল এআই। কাল যখন মার্কেট খুলেছিল 90% মানুষই পারফেক্ট এন্ট্রির জন্য অপেক্ষা করছিল। 10% মানুষ তখনই প্রফিট বুক করে ফেলেছে। আর আপনি কোন গ্রুপে ছিলেন? আমি বলি বেশিরভাগ ট্রেডারের সাথে কি হয়,
চার্ট খোলে, ক্যান্ডেল দেখে, একটা ইন্ডিকেটর উপরে বলছে আর একটা নিচে, আর আপনি বসে ভাবেন এন্ট্রি নেব নাকি আরেকটু অপেক্ষা করব, আর ততক্ষণে ক্যান্ডেলটা চলে যায়। তারপর পরেরটা খোঁজেন, আবার একই কনফিউশন। এই লুপ কখনোই শেষ হয় না। এখন ভাবুন যদি স্ক্রিনে সরাসরি দেখা যেত এন্ট্রি, টার্গেট, স্টপ লস সব কিছু আগে থেকে ক্যালকুলেটেড, আপনি শুধু এক্সিকিউট করেছেন, কোনো কনফিউশন না, কোনো দ্বিধা না, কোনো আফসোস নেই। এটাই বোল্ড ট্রেডস বাই লেমন। এটা এমন কোনো ইন্ডিকেটর না যা শুধু লাইন আঁকে, এটা লাইফ ডেটা। আজ কোন স্ট্র্যাটেজিগুলো আসলে কাজ করছে, তাদের উইন রেট কত, রিয়েল রিটার্ন কত তৈরি হচ্ছে, সব কিছু ট্রেড নেওয়ার আগেই দেখা যায়। যখন বাকিরা বলছে হয়তো ব্রেকআউট হবে, তখন আপনি আগেই এক্সিকিউট করে ফেলেছেন, আর পরের সুযোগ ইনস্ট্যান্ট অ্যালার্ট আসে, মিসই হয় না। সত্যি বলছি, ট্রেডিংয়ে যারা লস করে বেশিরভাগ সময় তারা মার্কেটের জন্য না, তারা ওই 1 সেকেন্ডের দ্বিধার জন্য। এআই সেই দ্বিধা সরিয়ে দিয়েছে। এখন ট্রেডিং আর আন্দাজে নয়, এক্সিকিউশনে। ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক রয়েছে। কুইক KYC অ্যাক্সেস নিয়ে নাও। শুধু এক কাজ করুন, আগে ঢুকে পড়ুন, কারণ যখন এটা সবাই জানবে তখন তুমি আগেই ভেতরে থাকবে। চিরাইয়া সিরিজটার মেন স্টোরি লাইন জুড়ে রয়েছে একটা মেয়ে, সদ্য বিয়ে হয়েছে এবং ফুলশয্যার রাত থেকেই মেয়েটিকে তার নিজের হাজব্যান্ড অ্যাবিউজ করে চলেছে। মেয়েটি পালাতে চেষ্টা করে, নিজের বাবা মায়ের কাছে ফিরতে চেষ্টা করে, কিন্তু সব জায়গায় গিয়েই তাকে শুনতে হয় এই রকমটা হওয়াটাই তো স্বাভাবিক। নিজের হাজব্যান্ড কোনোভাবেই রেপ করতে পারে না, উল্টে মেয়েটাকে দোষারোপ করা হয়। বিয়ের সময় সে নিজের তান মান ধান সবকিছু সমর্পণ করে দিয়েছিল, এমনকি বিয়ের মন্ত্রে অবধি এই কথা বলা রয়েছে। তাহলে এখন এত সমস্যা কিসের? এরপর কি হলো না হলো সেটা জানতে বরং সিরিজটা গিয়ে দেখে আসুন। কিন্তু এক্স হ্যান্ডেলে যেভাবে প্রচার করা হচ্ছে সিরিজটা অ্যান্টিমেন কিংবা 82% মহিলা ম্যারিটাল রেপ কেসের, সেই রকম কোনো কিছু কিন্তু সিরিজে দেখানো হয়নি। কিন্তু এই সিরিজটা যেভাবে ম্যারিটাল রেপের মতন একটা গোপন বিষয়কে তুলে ধরেছে সেটা যথেষ্ট প্রশংসাযোগ্য। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ক্রাইম রিপোর্ট ইন্ডিয়া 2019-এ বলা হয়েছে 70% ইন্ডিয়ান ওমেন ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। এটা রিপোর্টেড ডেটার ভিত্তিতে, নয়তো এতটা নাও হতে পারে। আর এই ডোমেস্টিক ভায়োলেন্সের বেশ বড় একটা অংশ জুড়ে রয়েছে ম্যারিটাল রেপ। 5.6% রিপোর্টেড ক্রাইম হলেও বেশিরভাগটাই কিন্তু রিপোর্টেড হয় না। আচ্ছা, একটা জিনিস বলুন তো, একজন ভারতীয় নারী এবং সম্পত্তির মধ্যে পার্থক্য কি জানেন? শুধুমাত্র এক চুটকি সিন্দুর। একদিন চরম ধুমধাম করে সেজেগুজে আপনি বিয়ের পিঁড়িতে বসবেন, আর তার ঠিক পরদিন থেকেই আপনি আর স্বাধীন মানুষ নয়, অন্য কারোর সম্পত্তি। দাঁড়ান, রেগে গিয়ে আমাকে ব্লক কিংবা রিপোর্ট করার আগে শুনে রাখুন, এই কথা আমি নয়, বলছে স্বয়ং ভারতীয় আইন ব্যবস্থা। ম্যারিটাল রেপ সোজা বাংলায় যার মানে করলে দাঁড়ায় বৈবাহিক ধর্ষণ। ভারতে কোনো শাস্তিযোগ্য অপরাধী নয়। আইপিসি সেকশন 375-এর এক্সেপশন 2 অনুযায়ী কেবলমাত্র 18 বছরের নিচে কোনো মেয়ের ক্ষেত্রেই সেটাকে বলে গণ্য করা হবে। আগে তো এই বয়সটা 15 বছর ছিল, কিন্তু তাতে চাইল্ড ম্যারেজ প্রমোট করা হচ্ছিল বলে 2017 সালে বাড়িয়ে 18 করা হয়। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 18 বছরের উপরে কোনো বিবাহিত মেয়ের উপর জোর জবরদস্তি করা হলেও তাকে ক্রাইম হিসেবে গণ্য করা হবে না। ভারতের সোকল রিচ কালচার আমাদের শেখায় বিয়ে হয়ে যাওয়া মানেই একটা অলিখিত কন্ট্রাক্ট সাইন করতে হবে, যেখানে ছেলে বা কোনো মেয়ে এক পক্ষের ইচ্ছা না থাকলেও তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেই হবে। যদিও মেয়েদের উপর জোর জবরদস্তিটা খানিক বেশি হলেও এর উল্টোটাও যে একেবারেই হয় না সেটা নয়। এক্ষেত্রে ছেলে এবং মেয়ের দুজনের জন্যই একটা অদ্ভুত সোসাইটাল প্রেশার রয়েছে। খোলাখুলিই বলছি, ছেলেদের ক্ষেত্রে বউ ইন্টিমেট হতে চাইছে অথচ হাজব্যান্ড ইচ্ছা করছে না, সেটা আবার কাউকে মুখ ফুটে বলাও যাবে না। এক তো নিজের মেল ইগো হার্ট হবে, আর সমাজই বা কী বলবে, নামার্ড কিংবা গে এইসব শোনার ইচ্ছা কারই বা থাকে। মেয়েদের ক্ষেত্রে এটা তো কর্তব্য, নিঃশ্বাস নেওয়া কিংবা খাবার খাওয়ার মতন ডিউটি। কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা এতটাই কমন হয়ে গেছে যে তাদের উপর অত্যাচার হচ্ছে এটাই তারা জানে না। শ্বশুর শাশুড়ি ভালো, বর কোনো অভাব রাখে না, তারপরও যে বিবাহিত মেয়েদের জীবনে কোনো সমস্যা থাকতে পারে সেটাই অনেকে মেনে নিতে পারে না। বাড়ির বড়রা বলবেন এসব একটু আধটু সহ্য করা কোনো ব্যাপারই না। শেষমেশ ঘরের খবর ঘরের ভেতরে থেকেই চাপা পড়ে যায়। এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে, কেন তাহলে আইন তৈরি করা হচ্ছে না? উত্তর একটাই, ঘরের ভিতরে কি হচ্ছে সেটা কারোর পক্ষে জানা সম্ভব নয়। কারোর বেডরুমে তো আর সিসিটিভি ক্যামেরা লাগানো সম্ভব নয়। ইদানিং 498-এর মতন আইন ব্যবহার করে যেভাবে ফেক কেস ফাইল করা হচ্ছে, তাতে ম্যারিটাল রেপ নিয়ে স্ক্যাম চালু হতেও বিশেষ সময় লাগবে না। মেয়েদের স্বার্থে তৈরি করা আইন মেয়েরাই যেভাবে মিস ইউজ করে, তাতে এরকম হওয়াটা খুবই স্বাভাবিক। তবে এই সিরিজের এই একটা বিষয় আমার বেশ ভালো লেগেছে। এখানে দেখানো হয়েছে একটা ছেলের নিজেকে পাওয়ারফুল ভাবার পিছনে কিন্তু বেশিরভাগ সময় থাকে একজন নারী।
কখনো মা, দিদি কিংবা এই ক্ষেত্রে বৌদি। এনারা প্যাট্রিয়ার্কাল সোসাইটির ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। এনারাই ছোট বয়স থেকে ছেলেদের বুঝিয়েছেন তাদের কোনো দোষ থাকতেই পারে না। মেয়েদেরই দায়িত্ব সংসার ধরে রাখার। মেয়েদেরকে মানুষ না ভেবে নিজেদের সম্পত্তি হিসেবে ভাবার শিক্ষাটা কিন্তু এসেছে সেখান থেকেই। ওই যে বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু। তবে ফিকশনাল ওয়ার্ল্ড থেকে বেরিয়ে এবার বর্তমান সমাজে আসি, তাহলে কিন্তু ছবিটা খুব একটা আলাদা হয় না। কত মেয়ে শ্বশুর বাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। তারা তো নিজেদের বাড়িতে ফিরে যেতে পারতো, বাবা মায়ের কাছে সাহায্য চাইতে পারতো, কিন্তু না, সেই রাস্তাটুকু তাদের কাছে খোলা থাকে না। সবচেয়ে শকিং পার্ট হলো, গরিব বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির কাছে এখনো নিজের মেয়ে বা সন্তান আগে, কিংবা বাড়ির লোক না মানলেও নিজের বাড়ি থেকে বেরিয়ে কিছু একটা করে খেয়ে পড়ে বেঁচে নেয়। কিন্তু আপার মিডল ক্লাস এবং এলিট ক্লাসের কাছে এখনো স্ট্যাটাসটা আগে। মরে যায় যাক, পরিবারের সম্মান যাতে ধুলোয় না মেশে। তাই বড় বড় লাক্সারি বাড়ির মার্বেল কাচের ঘরের আড়ালে কত আর্তনাদ চাপা পড়ে যায় কেউ জানতে পারে না। আপনাদের কি মনে হয় না এইসব মেয়েদের নিজেদের পরিবারের লোকজনও এই রকমভাবেই দোষী? তাদের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। পৃথিবীর হাইয়েস্ট পপুলেশনওয়ালা দেশে সেক্স একটা ট্যাবু। সেক্স উচ্চারণ করলে এখনও ছিছি পড়ে যায়। অথচ আয়রনি দেখুন, পৃথিবীর প্রায় ৭৭টি দেশ যখন ম্যারিটাল সেক্সকে ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য করে, তখন এই টপিক নিয়ে তৈরি করা একটা সিরিজকে অ্যান্টি মেন প্রোপাগান্ডা হিসেবে দাগিয়ে দিয়ে ব্যান করার দাবি জানানো হয়। আইন তো দূরের কথা, একটা সামান্য কনসেন্ট ওয়ার্ডটার গুরুত্ব স্বীকার করে না মানুষ। সেক্স এডুকেশন কিংবা এথিক্স তো ছেড়েই দিলাম। যতদিন না আইন তৈরি হচ্ছে, ততদিন মানুষের শুভবুদ্ধির উপর ভরসা করা ছাড়া উপায় থাকবে না। চিরাইয়া আপনি দেখবেন কি দেখবেন না আপনার ব্যাপার। আমি ওয়েব সিরিজ প্রমোট করছি না, কিন্তু মূল ইস্যুটা ঠিক বা ভুলের উপর ডিপেন্ড করছে না। প্রতিটা বিয়ে যে অ্যাবিউসিভ তা নয়। কত কাপল কত সুখে শান্তিতে ঘর সংসার করছে। আবার প্রতিটা অভিযোগও যে সঠিক সেটাও ঠিক নয়। আজকালকার মেয়েরা আইনের যেভাবে মিস ইউজ করছে, তাতে কে ঠিক কে ভুল বোঝা মুশকিল। আবার সাথে এটাও ঠিক যে প্রতিটা সাইলেন্স, মুখ বুজে নিঃশব্দে চুপ করে যাওয়াটাও কনসেন্ট নয়। প্রবলেমটা ইগনোর করলেই সমস্যা উধাও হয়ে যাবে এমনটা নয়। রিয়েল কোশ্চেন ইজ নট জাস্ট লিগাল, ইটস পার্সোনাল, ইটস মোরাল, ইটস হিউম্যান। বিয়ে হলো পবিত্র বন্ধন, একে অপরের সাথে শেষ পর্যন্ত থাকা, সুখে দুঃখে একে অপরের সাথী হয়। শারীরিক সম্পর্ক পার্ট অফ আ ম্যারেজ বা রিলেশন, কিন্তু ইমোশনাল বন্ডিং ইজ মোর ইম্পর্টেন্ট। লাভ, ট্রাস্ট, কেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেসপেক্ট খুবই প্রয়োজন যে কোনো সম্পর্কে। সব পুরুষ সমান নয়, আর এই ভিডিওটা পুরুষদের ব্লেম করার জন্যও নয়, মহিলাদের ডিফেন্ড করার জন্যও নয়। ইটস অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং সামথিং উই হ্যাভ অ্যাভয়েডেড ফর টু লং। এই জিনিসটা ইগনোর করা নয়। ম্যারেজ বিশ্বাসের উপর তৈরি হয়, আর সেটা আসে সম্মান থেকে, আর সম্মান কনসেন্ট ছাড়া কখনো আসে না। কিছু মেয়ের জন্য আসল নির্যাতিত মেয়েরা বিচার পায় না। কিভাবে আইনের মিস ইউজ করছে, ফেক ফেমিনিজম কি, জানার জন্য এই ভিডিওগুলো দেখুন। আর এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ডেসক্রিপশন আর পিন কমেন্টে বোল্ড ট্রেডস বাই লেমনের লিঙ্ক রয়েছে। কুইক কেওয়াইসি অ্যাক্সেস নিতে এখনই চেক আউট করুন। ধন্যবাদ।